শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো, সকাল সকাল বাসক পাতা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। আর আমি কিন্তু এই পিঁড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে শিলনোড়ার বাটনাটা দিয়ে বেটে নিচ্ছি বাসক পাতা। আর বাসক পাতার রসটাকে করে নিয়ে এটাকে আমি হালকা খানিক ফুটিয়ে নেব, তারপর ছেলেকে খাইয়ে দেব। আগেকার দিনে লোকেরা বলতো যে বাসক পাতার রস নাকি মানে সর্দি কাশিতে প্রচণ্ডই উপকার করে। তো এই জন্যই এটা বেটে নিচ্ছি। আর ওষুধ তো চলছেই, তারপরেও বাসক পাতার রস, তুলসী পাতার রস এগুলো কিন্তু খুব উপকার। এর আগে অনেক কয়বার আমার ছেলের কাশি হয়েছিল, তখন আমি ওষুধ ছাড়াই কয়েকদিন বাসক পাতার রস খাইয়েই ওর কিন্তু কাশিটা ছেড়ে গিয়েছিল। তো এইবারের যে কাশিটা সেটা কিন্তু একটু অন্যরকম দেখছি, যার জন্য ওষুধও এনেছি, আবার এইদিকে বাসক পাতার রসও খাওয়াচ্ছি। কিন্তু নর্মাল যদি সর্দি কাশি হয় তোমরা ট্রাই করে দেখবে, বাসক পাতার রস কিন্তু খেলেই কমে যায়। এবার রসটাকে আমি বাটিতে করে নিয়ে চলে আসলাম বাসন ধুতে। বাসনটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে যখন চা করতে যাব তখনই রসটাকে গরম করব। তো এই জন্যই আগে বাসক পাতার রসটাকে বেটে নিলাম। কি বলো তো, এই যে জলে গরম করার যে ডেচকিটা মা এখানে রেখেছে, গলাটাকে শুধু পরিষ্কার করা হয় আর নিচটা পরিষ্কার করা না। রেগুলার জল গরম হচ্ছে, এই জন্য জল গরমের ডেচকিটাকে পরিষ্কার করা হচ্ছে না। পিছনটা যখন আবার ঠান্ডা শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার এই ডেচকিটাও সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়া হবে। তো যাই হোক, আর কলের মাথাটাকে খুলে ফেলছে, কি সমস্যা হচ্ছে। তো কলে আবার এখন আবার দেখছি তারপরেও কিন্তু মোটরে জল থাকছে, মানে ওটাকে পাঙ্কা বলে, পাঙ্কার গণ্ডগোলের জন্য নাকি জলটা শুকিয়ে যায়। আবার দেখি মুন্ডুটা খুলে রাখার পরে বেশ জল মোটরের একবারেই চলে আসছে। তো যাই হোক, আমার কিন্তু বাসন ধোয়া শেষ হয়ে গেল। এবার বালতিতে করে জল নিয়ে আমি একটুখানি ফুল গাছগুলোতে এবং পাকা যেটা তুলসী বাড়িটাতে ওটাতে একটুখানি জল দিয়ে নেব। কেননা সকাল সকাল এগুলোতে জল না দিলে পড়ে না, আর হয় না, মিস্ত্রি চলে আসে আর দেওয়ার সময় মেলে না। এই জন্য এগুলোতে আগে জল দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনও ব্রাশ করেনি, যার জন্য চাটা একটু লেট করে করলেও হবে। তো এই কাজটাই সেরে নিচ্ছি। আর তুলসী মঞ্চটা এখনও একটুখানি বাকি রয়ে গেছে, এখানে ফুলটা ওঠেনি। ফুলটা আজকেই করার কথা, দেখা যাক, এখনও তো মিস্ত্রি আসেনি। তো যাই হোক, তুলসী মঞ্চ ধুয়ে চলে আসলাম পিছনের দিকে। পিছন বারান্দাটা রোজ দিনই ধুই, একদিন না ধুলে মনে হয় যেন কেমন যেন গা গিনগিন করে। কারণ পিছনের বারান্দা অনেক সময় বাইরে থেকে কুকুরগুলো এসে ওঠে, আর পিছন দিকে দরজা খুলে যখন বাইরে বেরোই তখন বালু কিসকিস করলে ওই বালুগুলো ঘরে চলে যায়, যার জন্য পিছন বারান্দাটা একটা ধুয়ে ফেললে আমার মনের দিক থেকেও তৃপ্তি হয়। আর এটা একটা রেগুলার কাজে পরিণত হয়ে গেছে আমার। তো পিছন বারান্দাটাতে আর সেইভাবে মুছি না আমি, এটাতে জল দিয়ে ঝাড়ু দিয়ে মেরে দিই, তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। এটা অনেক দিনের পুরনো, তো বারান্দাটা কিছুটা শ্যাওলাও পড়ে গেছে, এগুলোকে ঘষে ঘষে তুলতে হবে। তো একদিন সময় করে এইগুলোকে ঘষে ঘষে তুলে নেব। তো এটা জল দিয়ে নিয়ে ভাবলাম তাহলে একবারে এই দিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে হাত মুখ ধুয়ে নিই। মানে একটা কাজে যদি লেগে যাই তাহলে না একটার পর একটা পটাপট করে নিলে আমার মানে কাজটাও কমপ্লিট হয়ে যায়, ভালো লাগে। কাজ ফেলে রেখে না আমার বসে থাকতে একদম পছন্দ লাগে না, যার জন্য আগে কাজগুলোকে কমপ্লিট করে নিলে, হাত মুখ ধুয়ে নিলে পরে আর কোনো অসুবিধা হয় না। এই জন্যই ঝাড় দেওয়াটাকেও কমপ্লিট করে নিয়েছি। ওই দিকটা মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেল, তো এখন এই দিকটায় ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো, পাতাগুলোকে কিন্তু আমি পুড়িয়ে ফেলেছি। তো আরও কয়েকদিন এভাবে জমানোর পরে একবারে পুড়ে ফেলবো। আর দেখো, ওইদিকে গোবরের যে কারিয়া বলে ওইটা আমাদের এদিকে, ওটাও কিন্তু অনেকটা পিল হয়ে গেছে, ওটাও বিক্রি করে দেবো ভাবছিলাম।
তো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে একদিকে জল বসিয়ে দিয়েছি আর একদিকে ওই যে বাসক পাতার রসটা। মা বললো একটুখানি হালকা করে লবণ দিয়ে নিতে, এই জন্যই একটুখানি লবণ দিয়ে হালকা খানিক ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এটাকে ছাঁকনি দিয়ে এই যে 1 চামচ 1.5 চামচ মতো খাওয়ালেই যথেষ্ট। কী বলো তো, এই আগেকার দিনের কতগুলো যে গাছন টোটকা, এগুলো কিন্তু ভালোই উপকার। এই যে দেখো ছেলেকে দিয়ে দিলাম, ছেলে খেতেই চাচ্ছিল না। তো মানে এটা রসটা একটু কীরকম কীরকম লাগে, তো এই জন্য খেতে চায় না বাচ্চারা। আর এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটাই হচ্ছে বাসক পাতা। না হলে তোমরা হয়তো বুঝতে পারবে না কোন পাতাটা হয়, তো এই জন্যই তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করলাম। তো চা খাওয়া হয়ে গেল, একবারে স্নান সেরে রান্নাঘরে চলে আসলাম। তো ভাজাগুলোকে আগে করে নেব। আর এদিকে কিন্তু মিস্ত্রি চলে এসেছে, এই জন্যই ফটাফট রান্না করে নেব। রান্নাটাকে ফটাফট না করলে না পরে আবার অসুবিধা হয়ে যায়। আর যেহেতু রবিবার, ছেলের সেরকম স্কুল নেই, সকালে ওকে ডালিয়া বানিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমরাও একটুখানি করে খেয়ে নিয়েছি। আমরা বলতে আমি, তোমাদের দাদাভাই সকালে একদমই খেতে চায় না। যখন চা খায় তখন হয়তো একটুখানি দুধ মুড়ি খেয়ে নেয়, পরে একবারেই 1:30-2টোর দিকে ভাত খেয়ে নেয়। তো এই জন্যই আর মানে আমাদের দুজনেরই খাওয়ার প্রয়োজন হয়, এই জন্য আমরা দুজন একটা কিছু বানিয়ে খেয়ে নিই। ডালিয়াটাও কিন্তু অনেকটা উপকার, তো এই জন্যই বেশিরভাগটাই ছেলেকে রবিবার করে ডালিয়া দেই। আর ডালিয়া খেয়ে স্কুলে গেলে আবার ওর খিদে লেগে যাবে আমার মনে হয়, এই জন্যই কিন্তু আমি ওকে স্কুলের দিন করে ডালিয়া করে দেই না। আর স্কুলের দিন করে আমি ভাত করি, ভাতটাই মা ছেলে দুজনেই খেয়ে নেই, তারপরে বাদ বাকি রান্নাটুকু সেরে নেই। যদিও বা আমার রান্না করতে বেশি একটা সময়ের দরকার হয় না, 11টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় রোজ দিনই। তো আজকেও কিন্তু খুব একটা বেলা হয়নি, এখন বাজে 10:30টার মতো। তো দেখো ভাজা হয়ে গেছে, ঘন্ট বসিয়ে দিয়েছি। তো ওই যে বাহ্যিক কাজগুলো করলাম একটুখানি, যার জন্য একটুখানি লেট হয়ে গেল। কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আমরা 10টার মধ্যে খেয়ে নিয়েছি মা আর ছেলে। আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে বাঁধাকপি ঘন্ট ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকেও নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে মাছ করব, বাস তাহলে হয়ে যাবে। আমি ইচ্ছে করলে মিস্ত্রি দাদাদেরকে মানে 11টা 11:30টার মধ্যে খেতে দিতে পারি, কিন্তু ওরা খেতে চায় না, 1টা-1:30টার দিকেই খায়। তো আমি রান্নাটা আগের থেকেই করে রাখি। আর কি বলো তো, মানে ওই যে সকাল সকাল রান্না করা একটা অভ্যাস হয়ে গেছে না, যার জন্য লেট করে রান্না করতে ভালো লাগে না। আর তার মধ্যে সেই শুরুর থেকেই টাইমলি সব কিছু করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার জন্য সময়ের মধ্যে সমস্ত কিছু না করলেও একটা শরীরের মধ্যে ইসফিস করে, একটু বিরক্তিকর আর মনে হয় আমার। তো দেখো মাছ ভাজা কিন্তু বসিয়ে দিলাম। কবে থেকে মিস্ত্রি দাদারা কাজ করছিল, মাঝখানে মিস্ত্রি দাদারা বন্ধ ছিল, একটু টাকার সমস্যা ছিল, যার জন্য মিস্ত্রি দাদাদেরকে বন্ধ করে রেখেছিলাম। কিন্তু যে মিস্ত্রি দাদা কাজ করছে, ওই দাদার আরও অনেক অনেক কাজ নেওয়া আছে, যার জন্য মানে এগুলো তো ছোট ছোট কাজ, এই কাজগুলোকে ওরা শেষ করে বেরিয়ে যেতে চায়, যার জন্য সমস্ত কিছু এখন বাকি চলছে কাজ। মানে 15 দিন সময় নেওয়া হয়েছে, 15 দিন পর ওদের বিলগুলো দিতে হবে। সিমেন্ট যা যা কিছু আসছে সমস্ত কিছুই কিন্তু বর্তমানে বাকি আসছে। 15-20 দিন পরে হয়তো বা তোমাদের দাদাভাই যে আলুর জমির জন্য যে লিজ দিয়েছে জমিটা, ওই লিজের টাকাটা তুলে এনে এখানে দেওয়া হবে। তারপরে শর্ট পড়লে দেখা যাবে, কোনো কিছু একটা করে ব্যবস্থা করে দিতে হবে। কেননা ওরা যেহেতু অন্য কাজে যুক্ত হয়ে যাবে, এবার পাশাপাশি লোক এবার এখানে টাকার অভাবে কাজটাকে বন্ধ করে রাখবে, এটাও ওর একটু বিরক্তিকর লাগছে, যার জন্য ও কাজটাকে কমপ্লিট করে দিচ্ছে আর বলছে যবে টাকা পাও তবেই দিও আমাদেরকে, কোনো অসুবিধা নেই। তো জানি না অন্য মিস্ত্রিরা এইভাবে করবে কি করবে না, তবে আমাদের এই মিস্ত্রি ভাইসটা খুব সুন্দরী, মানে নিজেদের মতো, যার জন্য ও কাজগুলোকে করে দিচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমার মাছ ভাজা নামিয়ে নিয়েছি এবং মাছের ঝোলের আলু বসিয়ে দিয়েছি। তো যাই হোক, মধ্যবিত্ত সংসারে থাকি যেহেতু, সব কিছু সহ্য করে সব কথা মাথায় নিয়ে চলতে হয়।
আর কে সামলে চলা একটা অভ্যাসে পরিণত হয়েছে এখন। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, তাতে অনেক অনেক ভিউয়ার্সদের সমস্যা হয়ে যায়, আমাদেরকে ভুল বোঝে। তো ভুল বুঝলেও কিছু করার নেই। তো দেখো এদিকে আমি কিন্তু মশলাটাকে দিয়ে দিলাম, একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঝোলের জল দেব। আর এই যে কাঠকড়িগুলোকে তোমাদের দাদাভাই ফাটিয়ে দিয়েছে, মানে এত মানে কি বলবো, একটুখানি দিলেই একদম পুরো হিট হয়ে যায়। আর এই লোহার কড়াইটা অনেক দিনের পুরনো, তো পাতলা হয়ে গেছে, যার জন্য জালটা না খুব লেগে যায় একদম চট করেই। এই জন্য একটা দুটো খড়ি দিয়ে হয়ে যায়। সময়ের সাপেক্ষে মানুষ সব কিছুকে মানিয়ে নেওয়া শিখে যায়। সময়ের সাপেক্ষে মানুষ সব কিছু শিখে যায় আস্তে আস্তে। যখন মেয়ে ছিলাম তখন কিন্তু ভাবিনি যে আমি এতটা মানে সামলে চলতে পারবো কখনো। মেয়ে ছিলাম, বাবার বাড়িতে ছিলাম, তো খুব আদরের একটা মেয়ে ছিলাম। যখনই যেটা চাইতাম হাতের কাছে পেয়ে যেতাম। আর যখনই যেটা প্রয়োজন হতো মার কাছ থেকে হোক, বাবার কাছ থেকে বা জেঠু কেউ না কেউ দিয়ে দিত। তো অভাব কী জিনিস সেটাকে বুঝতে পারিনি। এখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু মানে শ্বশুরমশাই চাকরি করতো, তোমাদের দাদাভাই কোম্পানিতে জব করতো, তখনও বুঝতে পারিনি। কিন্তু এখন যখন সমস্ত কিছু সাথে সাথে শ্বশুরমশাইয়ের চাকরিটাও চলে গেল এবং তোমাদের দাদাভাইয়ের চাকরিটাও চলে গেল, এখন নিজের কাঁধে যখন সংসারের দায়িত্বটা বলল, এখন বুঝতে পারছি যে একটা সংসার চালানো কতটা চাপ। এভাবে হয়তো মানুষ আস্তে আস্তে শেখে, আস্তে আস্তে সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে শেখে। এটাও এক ধরনের শিক্ষা। তারপরেও কিন্তু আমি খুব খুশি, যেভাবে আছি এভাবেই যদি সারাটা জীবন চলে যেতে পারে কোনো অসুবিধা নেই। যেটুকু আছে সেটুকু নিয়েই আমি খুশি থাকতে ভালোবাসি। তার জন্য আমার কারো কাছে চাওয়ারও নেই, কোনো কিছু পাওয়ারও নেই। তো যেহেতু লাইফস্টাইল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো কথাতে কথা চলে আসে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটাও প্রায় আর হয়ে এসছে। মাছের ঝোলটাকে আর একটুখানি জাল করেই নামিয়ে নেব। তো তোমরা কে কে এইভাবে আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভুল ত্রুটিগুলো যেরকম করে কমেন্টে ধরিয়ে দাও, এটা কিন্তু বন্ধ করো না। এই তোমাদের কমেন্টই কিন্তু আমাকে একটা ব্লগ করার দিকে আগ্রহী করে তোলে। যার জন্য ভালো কমেন্টই হোক আর খারাপ কমেন্টই হোক, আমার কোনো যায় আসে না। এদিকে দেখো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তুলসী মঞ্চের যে ওই যে মাথাটা, ওইটাতে দেখো প্লাস্টার করে কি সুন্দর করে কাকু পদ্ম ফুলের একটা ডিজাইন কেটে নিচ্ছে। তো এই কাকুর ডিজাইন দিয়েছিল এই তুলসী মঞ্চটার, মানে এইভাবে তৈরি করলে বৌমা খুব ভালো হবে। কাকু একজন আর্টিস্ট, প্লাস কাকু থার্মোকলের কাজ এবং মণ্ডপের কাজ করেন, মানে খুব ভালো ভালো দুর্গা মন্দিরগুলো তৈরি করে দেন। তো জানি কাকুর আইডিয়া অবশ্যই ভালো হবে, যার জন্যই এই কাজটাতে হাত লাগিয়েছিলাম। তো এদিকে কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি মিস্ত্রি দাদাদের এবং কাকুকে একসঙ্গেই খেতে দিয়েছি। কাকু কিন্তু একদিনও সময় পায় না বাড়িতে থাকার, রোজ দিনই কাকুর এক জায়গায় না এক জায়গায় কাজ থাকে। যেমন স্কুলের পেন্টিংগুলো, তারপরে বিয়েবাড়ির ডিজাইনের কাজগুলো, তারপরে হচ্ছে যে দুর্গাপুজোর সময় কাকু প্রায় 6 মাস আগের থেকেই বাড়ি থেকে চলে যায়, প্রত্যেকটা প্যান্ডেলের কাজ করে, থার্মোকল দিয়ে, আর্ট করে, মাটি দিয়ে, নানান ধরনের। কাকুর ভিতরে অনেক প্রতিভা আছে। তো কাকু একটা চ্যানেল খুলেছে, তো ওই চ্যানেলে কাকু এই ছোটো ছোটো আর্টগুলোকে দেখায় কীভাবে কাকু কী করে। তো যাই হোক, আমাদের বাড়ির এই কাকু হচ্ছে সবথেকে ভালো মানে কাজ করে আর্টের। আর বাইরে কাকুর প্রচুর নাম। তো কাকুর কাছে বলাতেই, তুলসী মঞ্চটা যখন করার কথা তখনই বলাতেই কাকু কিন্তু খাতার মধ্যে ডিজাইনটা তুলে দিয়ে গেছিলো, সেই অনুযায়ী কাজটা হয়েছিল। আর আজকে কাকু ফাইনালি ফুলটা তুলে দিল। ফুলটা তুলে দেওয়াতে তুলসী মণ্ডপটা সত্যি খুব সুন্দর লাগছে। যখন আবার কমপ্লিটলি ডিজাইনগুলো উঠবে, কাকু যখন এটাতে কালার করবে, পেন্ট করবে, তখন কিন্তু অসাধারণ একটা লুক আসবে তুলসী মঞ্চের। আজ কিন্তু ফাইনালি ফুলটা হওয়াতে মনের দিক থেকে আমি খুব খুশি।
তো এদিকে আমি খাবার দিচ্ছিলাম, আর মা নিরামিষ রান্না করেছে যে সবজিগুলো, সেগুলোও একটুখানি কাকু ওদেরকে দিয়ে দিল। এর আগেও তোমাদেরকে শেয়ার করেছি, দেখো আমাদের বাড়িঘরগুলো কিন্তু সেরকমভাবে নয় যে একেবারে পাকা ফুল ওয়াল বাড়ি এরকম নয়, কিন্তু ঠাকুরের দিকে মানে চাওয়াটা আমাদের একটুখানি বেশি, মানে টানটা একটুখানি বেশি। মা একটু অন্যরকম, তো আর কিছু হোক না হোক মানে পুজোটা, ঠাকুর বাড়ি বা গোপালের সেবা দেওয়া এগুলোতে মার একটু বেশি আগ্রহী। তো যার জন্যই মার জন্যই এই তুলসী মঞ্চটাকে আমি আর তোমাদের দাদাভাই মিলে করলাম, যাতে মাকে একটা পাকা ঘরে শুতে না দিতে পারি, কিন্তু এই তুলসী মঞ্চে মা পুজো দিতে বসলেও কিন্তু একটা মনের দিক থেকে তৃপ্তি পাবে। কি বলো তো, মা কিন্তু সবসময়ই বলে যে আমাকে আর কিচ্ছু চাই না, শুধু কোথাও যদি আমরা ঘুরতেও যাই তাহলেও হয়তো বলবো মা কী খাবে, তো বলবে যে কিচ্ছু চাই না, তোমরা গোপালের জন্য সন্দেশ নিয়ে এসো, আমি পুজো দিয়ে খেয়ে নেব। তো এই যে মার ঠাকুরের প্রতি এরকম একটা মানে টান, আর এরকম একটা মা পদে চলে গেছে, তো বিশ্বাস করবে না বন্ধুরা, মা যে কতটা খুশি এই তুলসী মঞ্চটায় মানে বলার মতো নয়। এতদিনে মনে হচ্ছে যে আমি আমার শাশুড়ি মাকে কোনো কিছু একটা মন মতো করে দিতে পারলাম, কিছু গিফট করতে পারলাম। যদিও বা এই তুলসী মঞ্চটার আইডিয়াটাও মানে তুলসী মঞ্চ করার আইডিয়াটা আমার ছিল, যার জন্যই আমি কাকুর সঙ্গে আলোচনা করেছিলাম। তোমাদের দাদাভাই জানতোই না যে তুলসী মঞ্চটাকে এত বড় এত ইচ্ছে করে করা হবে। তারপরে তোমাদের দাদাভাইকে যখন আমি বুঝিয়ে বললাম, তখন বলল যে করো যদি পারো। তো এদিকে দেখো খেতে বসে পড়লাম দুজনেই, আর খেতে বসে পড়েও তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে আরও কতদিন মিস্ত্রির কাজ আছে, কি করবে, কিভাবে চলবে। তো আমি এতটুকুই বুঝালাম যে কোনো কিছুতে হাত দিলে এত সহজে সেটা কমপ্লিট হয় না, আর খরচ তো হবেই। না হয় কয়েকদিন একটু কম খাবো বা একটু কষ্ট করে চলবো, কিন্তু মাকে দেওয়ার জন্য যে আমরা সারপ্রাইজটা করেছিলাম সেটা মাকে দিলে মা সত্যি খুব খুশি হবে। আর মা বাবার আশীর্বাদ, নাকি আগেকার দিনে বলতো মা বাবার আশীর্বাদ মানে খা বাছা দুধ ভাত, মা বাবার যদি আশীর্বাদ থাকে তো অবশ্যই তুলসী মঞ্চটাও কমপ্লিট হবে, আর দেখবে আমাদের কোথাও আটকাবে না। তোমাদের দাদাভাই টোটালি একটা অন্যরকম মানুষ। কি বলো তো, মানে না খেয়ে থাকবে তবু কারো কাছে হাত পাততে যাবে না, এবং ঋণ করে বাকি করে কোনো কিছু করতে চায় না। তো এই জন্যই হয়তো বা কিছু করে উঠতে পারি না আমরা। আর আমি কি করি, রিস্ক নিয়ে নেই। মানে আজকালকার যুগে দেখো ঋণ না করে কিন্তু হয় না কোনো কিছু। আমি বন্ধন তুলে তারপরে গ্রুপের কিস্তিতে লোন নিয়ে এগুলো আস্তে আস্তে করার সাহস দিই, কেননা টাকা জমিয়ে মধ্যবিত্ত সংসারে কখনোই সম্ভব নয় কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু বড়সড় কাজ করা, যার জন্য ঋণ না নিলে কোনোদিনও এগোতে পারবো না। এইখানেই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটু দ্বিমত। আমি এমনও কিছু করব না যেটা আমার সাধ্যের বাইরে হয়ে যায়। তার মানে কীরকম বলো তো, যে আমি নিলাম ঋণটা, নিয়ে কিস্তিটা দিতে পারলাম না, সেটা একটা দৃষ্টিকটু। মানে কথা দিলে সেই টাইমলি সেই কথাটাকে রাখার ক্ষমতা নিয়েই আমি যে কোনো একটা কাজে নামি, আর সেটা রাখিও আমি। তো দেখো বন্ধুরা, সন্ধ্যার আগে আগে যে বিকেলবেলার দোকানটা এসেছিলো, এই বেকারিগুলো নিয়েছিলাম। 50 টাকার কয়টা, 12টা দিয়েছে। তো নিয়েছিলাম, চা দিয়ে খাবো, দেখবো কিরকম টেস্ট, মনে হচ্ছে ভালোই লাগবে, টোস্টের মতো অনেকটা। দুধ মুড়ি দিয়ে নিয়েছি। ওরা নিচে চলে যাও, নিচে এখানে পাটিটাতে বসে খাও। আমার হরলিক্সটা, হ্যাঁ হরলিক্সটা তোমার দিয়ে দিচ্ছি, এখানে জলটাও দিয়ে দিচ্ছি। আমার টোস্ট, হ্যাঁ টোস্ট দিব তো তোমাকে। তার আমরা চাটা খেয়ে নেবো। তিনজনে 3টে বেকারি নিয়ে নিলাম। আর এই দেখো বেকারির উপরটা না বেশি মানে এসেছিলো, ভাবা ছিল একটুখানি চাপ দিতে, আর ভেঙে গেছে এই জায়গাটা দেখে, মনে হচ্ছে যেন কোনো কিছু খেয়ে নিয়েছে এরকম। তো রাত হয়ে গেছে, আজ রাতেও কিন্তু রুটি করব, কেননা সবজি সমস্ত কিছু রয়ে যায়। মানে এই যে অনেক কটা ধরনের সবজি করি, যেরকম আজকে হয়েছে ডাল, মাছের ঝোল, ঘন্ট,
সিম আলু ভাজা, অনেক কয় ধরনের করাতে না মানে কি হয়, সবজিগুলো থেকেই যায়। যা সকালে তো খাবার আমি খেয়ে নিই, সিদ্ধ ভাত যাই হোক, পরে থেকে যায়, তখন আর এই সবজিগুলো কি করব, নষ্ট করব? নষ্ট করার মানুষ তো আমি নই। মানে যা থাকবে সব গরম করে খেয়ে নেব। তো ভাবলাম যে আজকে রুটি করি, কারণ ভাত অনেকটা আছে, ওটাকে গরম করে খাবো। আর তার মধ্যে মা তো রাত্রে ভাতই খায়, তো আজকে আবার বলছিল যে দুটো রুটি খাবো। তো ছেলের সঙ্গে আমি ভাত খাবো, আর মা আর তোমাদের দাদাভাই রুটি খাবে। সত্যি বলবো, আমি মানে টোটালি একটা অন্যরকম মানুষ ছিলাম আর অন্যরকম হলাম। তো যাই হোক, এই যে জীবনে চলতে চলতে কিন্তু মানুষ অনেক শিক্ষা লাভ করে, যার জন্যেই মানুষ অনেকটা এগিয়ে যেতে পারে। তো এই যে জীবনে চলছি এখন, সম্পূর্ণ সংসারটা তোমাদের দাদাভাই আর আমার হাতে। কীভাবে কী করব, সব কিছু কিন্তু আমরা দুজনেই সামলাই। তো এই জন্যে মানে আগে ভাবিনি যে এতটা সামলাতে পারবো, কখনো এইভাবে গৃহবধূ হয়ে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে যেতে পারবো। তো সবার আশীর্বাদে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমরাও অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা দিও, যাতে এইভাবেই আমরা টুকটুক করে এগিয়ে যেতে পারি সংসারটাকে। তো যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগে আমার জীবনের চলাটা, এবং আমি ঠিক করছি না ভুল করছি, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। পৃথিবীতে অনেক ধরনের মানুষ থাকে, অনেক মানুষের কাছ থেকেও শেখা, অনেকটা নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েও শেখা। যেরকম আমি চট করে মানুষকে বিশ্বাস করে ফেলি, ভালোবেসে ফেলি, ওখান থেকেও দুঃখ পাই। এই জন্য আস্তে 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 কিন্তু আমি অনেকটা সামলে গেছি। ভালোবাসবো না কেন, ভালোবাসবো, সবাইকে ভালোবাসবো, কিন্তু এরকমভাবে নয় যে একদম ভিতর থেকে দুঃখ পাই কোনো দিন। তো ভালোবাসবো, নর্মাল ভালোবাসবো, যাতে সেরকমভাবে কষ্ট লাগে না। দেখবে মন থেকে গভীরভাবে সেরকম করে কাউকে ভালোবাসলে সে যদি দুঃখ দেয়, তো তখন সেই দুঃখটাকে অনেকটা বড় মনে হয়। আর সবার ক্ষেত্রে সেটা হয় না। এই জন্য গ্রামের পরিবেশে চলতে গেলে সবাইকে ভালোবাসতে হবে, যতটা ভালোবাসা দরকার ততটাই। গভীরভাবে ভালোবাসাটা ঠিক নয়। অনেকেই আছে সেই ভালোবাসাটার মূল্য দিতে জানে না, তো হুটহাট করে অনেক কিছুই বলে ফেলে। এই জন্য সমাজে চলতে গেলে সবার সঙ্গে হাত মিলিয়ে চলো, গলা মেলাতে নেই। সবাইকে গলা মেলাতে গেলেই দুঃখ লাগবে, ঝড় আসবে জীবনে। তো আস্তে আস্তে এই যে শিক্ষাগুলো, এগুলোও কিন্তু এক ধরনের শিক্ষা। জীবনে চলতে গেলে হোঁচট খাওয়া, আবার সেই হোঁচট থেকে উঠে দাঁড়ানো, এগুলো এক ধরনের শিক্ষা। সব কিছু তো পুঁথিগত শিক্ষা হয় না, না সব তো আর বইয়ে লেখা থাকে না। জীবনে চলতে চলতে অনেক শিক্ষা লাভ করা যায়, অনেক কিছু জানা যায়, অনেক জ্ঞান অর্জন করা যায়। এখন যখন মেয়ে ছিলাম তখনকার শিক্ষাটা ছিল অন্যরকম। এখন বউ হয়েছি, মা হয়েছি, আস্তে আস্তে হয়তো শাশুড়ি হব, তখন হয়তো আরও বুঝবো, তখন হয়তো মানুষকে আরও বুঝতে পারবো, চিনতে পারবো, মানে জীবনের চলাটা আরও সহজ হয়ে আসবে। তো যাই হোক, অনেক কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে কী কী হয় সেটাও আমাকে বলো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো রুটি ভাজাটা শেয়ার করলামই। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, মানে সন্ধ্যার পরে এতটা ঠান্ডা পড়ে, উঠোনে বা রান্নাঘরের দিকে গেলে প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা। আর ছেলে তো হঠাৎ করেই কেন জানি ঠান্ডাটা লাগে যাওয়াতে কাশি হচ্ছে প্রচণ্ডই। সকালবেলা তো বাসক পাতার রস করে একটুখানি গরম করে খাইয়েছিলাম, সারাদিনে অতটা কাশি হচ্ছিল না। এখন সন্ধ্যার পরের থেকে বেশি কাশি হচ্ছিল, যার জন্য ওর বাবা ওষুধ নিয়ে আসলো বাজার থেকে, তো ওষুধটাও খাওয়ানো হলো। তো এই জন্য আর তোমাদের সঙ্গে সেরকম করে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, কেননা প্রচণ্ড ঠান্ডা, ওখানে থাকাই যাচ্ছিল না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।